হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সপ্রেস বুল বাংলা। ভিডিও শুরু হওয়ার আগে আমরা বলে দিই, ভিডিওটি শুরু করার আগে খুব পরিষ্কার করে বলছি, এটা জরুরি বাই সেল রিকমেন্ডেশন নয়, এটি কোনো টার্গেট স্টপলেস নেই এবং ট্রেডিং টিপস দেওয়ার ভিডিও নয়। এর উদ্দেশ্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খবর কীভাবে ভারতের ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার, আর্নিং সাইকেল এবং স্টক মার্কেট ভ্যালুয়েশন প্রভাব ফেলে সেটা বুঝে নেওয়া। আমরা এখন দেখব কীভাবে একটি এক্সপোর্ট মাইলস্টোন পুরো ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমের ন্যারেটিভ বদলে দেয়, কেন কিছু কোম্পানি শুধু ভালো কোয়ার্টারলি রেজাল্ট নয় বরং লং টার্ম আর্নিং ভিজিবিলিটি পায়, এবং কেন মার্কেট কিছু থিমকে সাইক্লিক্যাল নয় স্ট্রাকচার হিসেবে মূল্যায়ন করতে শুরু করে। আপনি যদি ইনভেস্টর হন, অ্যাসপিরান্ট হন বা ইকোনমিটা বোঝার চেষ্টা করেন, এই ভিডিও আপনাকে হেডলাইনের আড়ালে মার্কেটের লজিক বোঝাতে সাহায্য করবে। এবার আসি মূল খবরটায়। অ্যাপেল ভারতের 50 বিলিয়ন ডলারের বেশি আইফোন এক্সপোর্ট করেছে, সেটা পিএলআই স্কিমের শেষ হওয়ার আগেই। এই সংখ্যাটা খুব বড় নয়, কিন্তু এটা সিম্বলিক, কারণ এই সময় স্যামসাংও কিন্তু $17 বিলিয়ন এক্সপোর্ট করেছে। অর্থাৎ অ্যাপেলের ভারতীয় ফুটপ্রিন্ট এখন অন্য সব গ্লোবাল ওইএমের থেকে অনেক এগিয়ে। এর মানে কি, ইন্ডিয়া আর ব্যাকআপ অপশন নাই, এখন ইন্ডিয়া অ্যাপেলের গ্লোবাল সাপ্লাই চেইনের কোর পিলার হয়ে দাঁড়িয়েছে। এটা এমন একটা মাইলস্টোন যেখানে ফিউচারে ম্যানুফ্যাকচারিং ম্যাপ বদলে দিতে পারে। বুঝতেই পারছো কত ইম্পর্টেন্ট খবরটা। পিএলআই স্কিম শেষ হওয়ার আগে মাইলস্টোন, এটি অ্যাপেল এবং গ্লোবাল সাপ্লাই চেইনের গুরুত্বপূর্ণ অংশ। স্যামসাংও ওই সময় $17 বিলিয়ন এক্সপোর্ট করেছে। কেন এত গুরুত্বপূর্ণ এই খবরটা? এটা প্রমাণ করে যে মেক ইন ইন্ডিয়া শুধু পলিসি ডকুমেন্ট নয়, এটি কিন্তু বাস্তবে কাজ করছে। এর আগে ম্যানুফ্যাকচারিংকে অনেক সময় বলা হতো লো ভ্যালু অ্যাসেম্বলিং হাব, কিন্তু অ্যাপেলের ক্ষেত্রে ভেন্ডর রিলেশনশিপ, লং টার্ম প্রোডাকশন, এক্সপোর্ট ড্রাইভেন এবং স্ট্যান্ডার্ড গ্লোবাল ট্রেড। এখানে ইন্ডিয়া শুধু ডোমেস্টিক ডিমান্ডের উপর নির্ভর করছে না, বরং গ্লোবাল ডিমান্ড সার্ভ করছে ইন্ডিয়া থেকে। এটাই হলো গ্লোবাল ভ্যালু চেইনের, যদি বলা হয় গ্লোবাল ভ্যালু চেইন, এই গ্লোবাল ভ্যালু চেইনে এন্ট্রি, যেটা একবার হলে খুব সহজ রিভার্স হয় না। এখানে অ্যাপেলের একটি দৃষ্টিভঙ্গি বুঝে নিতে হবে। অ্যানালিসিস যদি আমরা দেখি, স্ট্র্যাটেজিক বিশ্লেষণ দেখি, যে অ্যাপেলের দৃষ্টিভঙ্গিটা হলো ধীরে ধীরে চায়না ডিপেন্ডেন্সি কমাচ্ছে, জিওপলিটিক্যাল রিস্ক ডাইভার্সিফাই করছে, যা রিস্ক আছে সেগুলো ডাইভার্সিফাই করছে, সাপ্লাই চেইনের রিডান্ডেন্সি তৈরি করছে, হাই এন্ড ম্যানুফ্যাকচারিং বা উচ্চ মজুরি কর্মক্ষমতা তৈরি করা, পলিটিক্যাল স্টেবল, পলিসি সাপোর্টিভ, কস্ট কম্পারেটিভ অ্যান্ড স্কেল রেডি। এইসবের প্রভাবে অ্যাপেল এখন এর সীমাবদ্ধ নয়। হাই এন্ড ম্যানুফ্যাকচারিং মানে স্কিল জব, যেগুলো হাই এন্ড ম্যানুফ্যাকচারিং স্কিল জব, দেন বেটার ওয়েজ, দেন অ্যান্সিলিয়ারি ইন্ডাস্ট্রিয়াল গ্রো করছে, কম্পোনেন্ট, ইএমএস, লজিস্টিক, সব সেক্টরে মাল্টিপল এফেক্ট তৈরি হচ্ছে, পুরো ইকোসিস্টেমে মাল্টিপল এফেক্ট তৈরি হবে। ইন্ডিয়ান স্টক মার্কেটের লং টার্ম স্ট্রাকচার যদি আমরা ইম্প্যাক্ট দেখি বা দীর্ঘমেয়াদী প্রভাব দেখি, তাহলে স্টক মার্কেটকে এখন এই খবরকে কেন গুরুত্ব দিচ্ছে? কারণ স্টক মার্কেট ভবিষ্যতের আর্নিং ডিসকাউন্ট করে। এই খবর লং টার্মে প্রভাব ফেলে ম্যানুফ্যাকচারিং, ইএমএস, স্টকের স্ট্রাকচার রেটিংয়ে। তারপর এক্সপোর্ট বাড়লে কারেন্ট অ্যাকাউন্ট বেশি শক্তিশালী হয়, সরকার পিএলআই জাতীয় নীতি চালু রাখার সম্ভাবনা বেশি, পলিসি কন্টিনিউটির প্রবাবিলিটি বাড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গ্লোবাল ইনভেস্টরদের ইন্ডিয়াকে এখন কনজামশন স্টোরি নয়, এটি প্রোডাকশন হাব হিসেবে দেখছে। মানে ইন্ডিয়া শুধু এখন মার্কেট নয়, এখন এটিকে প্রোডাকশন হাব হিসেবে দেখা হচ্ছে, এখানে ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে। এবার যদি আমরা দেখি, এই স্লাইডে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ ধারণা বুঝবো। ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং আর শর্ট টার্ম সাইক্লিক্যাল নয়, এটা মাল্টি ডিকেড গ্রোথ থিমে পরিণত হচ্ছে। যখন অ্যাপেলের মতো কোম্পানি একটি দেশে বড় আকারে এক্সপোর্ট ওরিয়েন্টেড ম্যানুফ্যাকচারিং করে, তখন সেটা 1-2 বছর ট্রেন্ড নয়, প্রায় 10 থেকে 12 বছরের ইন্ডাস্ট্রিয়াল ট্র্যাজেক্টরি তৈরি করছে। এর ফলে কী হয়, প্রথমে ক্যাপেক্স সাইকেল শুরু হবে, দেন কারখানা, মেশিনারি, টেস্টিং ফ্যাসিলিটি, লজিস্টিক, সব জায়গায় বিনিয়োগ বাড়বে। দ্বিতীয়ত কর্মসংস্থান তৈরি হয়, বিশেষ করে স্কিল্ড আর সেমি স্কিল্ড সেগমেন্ট, এই দু জায়গাটায় বেশি তৈরি হয়। এর মানে ইনকাম বাড়বে, কনজামশন বাড়বে, কর্মসংস্থান হলে আয় বাড়বে, কনজামশন বাড়বে, মার্কেটের ডিমান্ড তৈরি হবে, ডোমেস্টিক ডিমান্ড স্টেবল হবে। মার্কেট এই পুরো চেইনটাকে দেখে ভবিষ্যতের আর্নিং এস্টিমেট করে, করবে। এই কারণে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংকে মার্কেট ধীরে ধীরে কোর ইকোনমিক ইঞ্জিন হিসেবে মূল্যায়ন করছে। ভবিষ্যতে বাজারে স্টেবল এক্সপোর্ট আর্নিংয়ে মূল্য দেবে। দীর্ঘমেয়াদী প্রভাবে আরও আমরা কিছু দেখি। অনেক সময় আর্নিং ইকুয়ালিটি যদি কথায় আসি, অনেক সময় ভারত অনেক ম্যানুফ্যাকচারিং কোম্পানি আগে ছিল সাইক্লিক্যাল, ডিমান্ড ডিপেন্ডেন্ট, এই সমস্ত ছিল, প্লাস আনপ্রেডিক্টেবল আর্নিং হতো যেখান থেকে। কিন্তু এক্সপোর্ট লিঙ্কড ম্যানুফ্যাকচারিং একেবারেই আলাদা। এখানে লং টার্ম কন্ট্রাক্ট থাকে, অর্ডার ভিজিবিলিটি পরিষ্কার থাকে, ক্যাপাসিটি ইউটিলাইজেশন বেশি,
স্টেবল হয়, ফলে আর্নিং হয়। স্ট্রাকচারালিটি এটা কিন্তু সাইক্লিকিং নয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্লোবাল ইনভেস্টর যারা আছে বা ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর বা এফআইআই যারা আছে, এফআইআই যে ফরেন গ্লোবাল সাপ্লাই চেইন লিঙ্ক কোম্পানি পছন্দ করে এখানে ইনভেস্ট করবে। এখানে যেখানে ইনভেস্ট করে এক্সপোর্ট আর্নিং তুলনামূলকভাবে স্টেবল হবে, কারেন্সি ডাইভার্সিফিকেশন থাকবে, ভ্যালুয়েশন প্রিমিয়াম জাস্টিফাই করা যাবে। এই জায়গা থেকেই মার্কেট কিছু ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে অন্য চোখে দেখতে শুরু করে। এটাই মনে রাখতে হবে কনসিস্টেন্ট এক্সপোর্ট বা ভ্যালুয়েশন প্রিমিয়াম যদি হয়। স্বল্পমেয়াদী প্রভাব যদি আমরা দেখি তাহলে এই খবরের ইমিডিয়েট প্রভাব পড়বে মার্কেট সেন্টিমেন্টে, বিশেষ করে ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং বা পিএলআই লিঙ্কড স্টক যেগুলো আছে, পজিটিভ সেন্টিমেন্ট দেখা যাবে। রেজাল্ট সিজন বা ম্যানেজমেন্ট গাইডেন্সের সময় মোমেন্টাম র্যালি দেখা যেতে পারে। তারপরে এফআইআই বা ডিআইআই যদি বাড়ে, ফান্ডামেন্টাল চেঞ্জ না হলেও মার্কেট ন্যারেটিভ শিফট তৈরি করবে। ন্যারেটিভ মানে ইন্ডিয়ার মার্কেট এখন পজিটিভ বা বুল রানের দিকে যাবে, সেরকম একটা ন্যারেটিভ তৈরি করবে। মার্কেট হঠাৎ করে স্টকগুলোকে ইগনোর করা বন্ধ করে দেয়, এরকম যদি হয়। এবার যদি আরও কিছু দেখি আমরা, বাজেটের আগে সাধারণত মার্কেট কিছু থিমে পজিশন নেয়, ম্যানুফ্যাকচারিং হয়, দেন ক্যাপেক্স, এক্সপোর্ট, তারপর এই খবর সেই পজিশনকে সাপোর্ট করে। এর ফলে আমরা দেখতে পারি ব্রোকার আপগ্রেড হয়, সেখানে অর্ডার ভিজিবিলিটি অপটিমিজম চলে আসে, দেন ক্যাপাসিটি এক্সপানশন নিয়ে পজিটিভ কমেন্টারি চলে আসে। ভোলাটিলিটি থাকবে, কারণ মার্কেট সবসময় কিন্তু স্মুথ হয় না, এটা সবসময় চলতে থাকে ভোলাটিলিটি। তো ভোলাটিলিটি থাকলেও ট্রেন্ড বায়াস কিন্তু পজিটিভের দিকেই থাকবে, ট্রেন্ড বায়াস। এখানে এডুকেটেড ইনভেস্টররা হাইপ নয়, স্ট্রাকচার দেখে সিদ্ধান্ত নেয়। আগামী দিনে স্টক মুভমেন্ট হবে এক্সপোর্ট ডাটা, ক্যাপেক্স অ্যানাউন্সমেন্ট, অর্ডার উইন এগুলো দেখার পর নিউজের উপরে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, সব ম্যানুফ্যাকচারিং স্টক কিন্তু ভালো নয়। মার্কেট সাধারণত পছন্দ করে কোয়ালিটি ব্যালেন্স শিট, যাদের কোয়ালিটি ব্যালেন্স শিট থাকবে আর এক্সিকিউশন ক্যাপাবিলিটি থাকবে, ওভার লিভারেজ ছাড়া গ্রোথ, এই সমস্ত জিনিস দেখে তবেই কিন্তু সেই কোম্পানিগুলোতে বেশি অপরচুনিটি থাকে। বাই অন ডিপ অপরচুনিটি তৈরি হয়, এখন একদম নিচে নেমে গেল, তারপর এখান থেকে আবার উঠতে শুরু করবে, যেমন সেই সময় আমাদেরকে কিনতে হবে। ওভার লিভারেজ কোম্পানি এখনও জরুরি, এটাই শর্ট টার্ম মার্কেট লজিক, ইমোশন নয়, কিন্তু সিলেক্টিভ কনভিকশন নিতে হবে এখানে। দেন আমরা যদি স্টক নির্বাচন করি, এই নিউজের সঙ্গে সবচেয়ে সরাসরি যুক্ত যে কোম্পানিটি সেটি হলো ডিক্সন টেকনোলজি। অবশ্যই ডিক্সন টেকনোলজি সবচেয়ে বড় ইএমএস কোম্পানি, এটি ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সার্ভিস যেটা বলা হয়, ইএমএস ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিস, তিনটেই। মোবাইল ফোন, কনজিউমার ইলেকট্রনিক্স, ওয়্যারেবল সব সেগমেন্টে কিন্তু ডিক্সনের প্রেজেন্স আছে। অ্যাপেলের এক্সপোর্ট লেড ম্যানুফ্যাকচারিং বাড়ার অর্থ ইএমএস প্লেয়ারের জন্য ভলিউম ভিজিবিলিটি বাড়বে, ক্লায়েন্ট স্টিকিনেস তৈরি হয়, ক্যাপাসিটি ইউটিলাইজেশন দীর্ঘ সময়ের জন্য উচ্চ থাকে, এবং আর্নিং লজিকে যদি আমরা যাই তাহলে ইএমএস ব্যবসায় মূল ড্রাইভ হলো ভলিউম, ইউটিলাইজেশন অ্যান্ড এক্সিকিউশন। ভলিউম, দেন ইউটিলাইজেশন অ্যান্ড তোমার এক্সিকিউশন, এই সব কিছুই কিন্তু দেখে তারপরে আমাদের ডিসিশন নেওয়া দরকার। এখানে আর্নিং গ্রোথ আসে সাইক্লিক্যাল নয়, স্কেল থেকে। যদি মার্কেট লজিকে যাই, মার্কেট ডিকসনকে দেখে কোর বেনিফিশিয়ারি ইলেকট্রনিক্স সেক্টর হিসেবে, তো এক্সিকিউশন ড্রাইভ অ্যান্ড কম্পাউন্ডার হিসেবে, স্ট্রাকচার, আর্নিং ভিজিবিলিটি সহ, এই কারণে ডিকসন একটি কিন্তু কোর প্লে এখানে। এরপরে যে আমরা স্টকটি সিলেক্ট করছি সেটা হলো টাটা এলএক্সআই। টাটা এলএক্সআই সরাসরি ম্যানুফ্যাকচারিং কিন্তু করে না, কিন্তু প্রোডাকশন ডিজাইন, এমবেডেড সিস্টেম, তারপর ইঞ্জিনিয়ারিং, আরডি, এগুলো মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু এরা করে। অ্যাপেলের মতো গ্লোবাল ওইএমদের ম্যানুফ্যাকচারিং ফুটপ্রিন্ট বাড়লে ডিজাইনার সফটওয়্যার ইকোসিস্টেমের কিন্তু চাহিদা বাড়বে। ম্যানুফ্যাকচারিং যদি বাড়লে ডিজাইন ও সফটওয়্যারের চাহিদা বাড়বে। আর্নিং লজিকে যদি আসে, এই ব্যবসায় অ্যাসেট লাইট, হাই মার্জিন, আইপি এবং স্কিল ড্রাইভেন হয়। ম্যানুফ্যাকচারিং যত কমপ্লেক্স হয় তত বেশি লাগে ডিজাইন, ভ্যালিডেশন, এমবেডেড সিস্টেম ইন্টিগ্রেশন। ফলে আর্নিংস গ্রোথ আসে ভলিউম থেকে নয়, ভ্যালু এডিশন থেকে, এটা মনে রাখবে। আর্নিং গ্রোথ আসবে ভলিউম থেকে নয়, ভ্যালু এডিশন থেকে। যদি মার্কেট লজিকে বলি তাহলে মার্কেট টাটা এলএক্সআইকে দেখে ম্যানুফ্যাকচারিং আপসাইকেলের কোয়ালিটি ইনডিরেক্ট বেনিফিশিয়ারি, মার্জিন রেজিলিয়েন্স সহ লং টার্ম প্লে করবে এবং লেস ভোলাটাইল আর্নিং প্রোফাইল তৈরি করবে টাটা এলএক্সআইতে। এরপরে যদি আমরা দেখি এমার্জিং মিড ক্যাপ প্লে, যদি দেখি আমি মিড ক্যাপের মধ্যে সিরমা এসজিএস টেকনোলজি, এটা এমার্জিং নামের দিকে, কারণ সিরমা এসজিএস টেকনোলজি বিজনেস রেলিভেন্ট যদি দেখি, সিরমা কাজ করে ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ইন্টিগ্রেশন, সিস্টেম ইন্টিগ্রেশন, দেন এক্সপোর্ট ওরিয়েন্টেড ম্যানুফ্যাকচারিংয়ের গুরুত্ব বাড়ছে।
মিড ক্যাপ হলেও কিন্তু স্কেল আপ পটেনশিয়াল অনেকটাই বেশি। যদি আমরা আর্নিং লজিক বলি তাহলে এই ধরনের কোম্পানির ক্ষেত্রে বেস কিন্তু ছোট হয়, কিন্তু স্কেল আপ পটেনশিয়াল বাড়ে। আর এক্সপোর্ট প্লাস লোকালাইজেশন বাড়লে অর্ডার ইনফ্লো অ্যাক্সিলারেট করবে, অর্ডার আসতে শুরু করবে এবং অপারেটিং লিভারেজ শুরু করে এখানে আর্নিং ট্র্যাজেক্টরি হয় গ্র্যাজুয়াল, কিন্তু এটি আস্তে আস্তে এক্সপোনেনশিয়ালের দিকে বাড়তে শুরু করে। তাহলে এই ধরনের স্টকে যদি কেউ ইনভেস্টমেন্ট করে এবং দীর্ঘ সময়ের জন্য ধরে রাখে, মার্কেটে যদি সেন্টিমেন্ট সেইভাবে গ্রো করতে থাকে, তাহলে একটা সময় এটা কিন্তু কম্পাউন্ডিং এফেক্টে চলে আসতে পারে, যেহেতু এর বেসটা কম বোঝা গেল। আর যদি মার্কেট লজিক থেকে দেখি তাহলে সিনেমাকে দেখে মিড ক্যাপ বা স্ট্রাকচারাল এলিমেন্ট হিসেবে এবং সাপ্লাই চেইন ডিপেন্ডিং করছে, হায়ার রিস্ক কিন্তু হায়ার অপশনালিটিও আছে এখানে। এইবার যদি আমরা বলি ডাইভার্সিফিকেশন বা ইনডিরেক্ট প্লেতে যায়, তখন আমরা অ্যাম্বার এন্টারপ্রাইজকে দেখতে পাই এখানে। এই সিলেকশনটা যদি করা হয় বিজনেস রিলেভেন্সে আমরা কী বলবো, এটা হিস্টোরিক্যালি একটা এসি ইলেকট্রনিক্স কোম্পানি থেকে পরিচিত, এসি ম্যানুফ্যাকচারিংয়ের জন্য পরিচিত, কিন্তু এখন ইলেকট্রনিক্স ডাইভার্সিফাই করছে, পিসিবি, ইএমএস সেগমেন্ট এই সমস্ত জায়গায় ডাইভার্সিফাই করছে, এখানে এন্ট্রি করছে। যদি আর্নিং লজিক আমরা বলতে চাই তাহলে ডাইভার্সিফিকেশন মানে রেভিনিউ মিক্স ইমপ্রুভ করবে, দেখেন সাইক্লিক্যালিটি রিডিউস করবে, মানে সাইকেলে যে গরমের সময় যে এটা বাড়বে সেরকম নয়, কারণ অনেক ইলেকট্রনিক সেক্টরে কাজ করছে, তো এটা সাইক্লিক্যাল রিডিউসড হবে এবং সারা বছরই এটা নর্মাল গ্রোথ দেখতে পাওয়া যাবে। গ্রোথ সেগমেন্ট সাইনার্জি, যেন এসি কোম্পানিগুলো আমরা গরমকালে দেখি যেগুলো বেশি উঠছে, তো সেটা যদি অনেক জায়গায় এরা ডাইভার্সিফিকেশন করে পিসিবি, ইলেকট্রনিক্স, এমএস সেগমেন্টে, তাহলে কিন্তু এটি সারা বছর ধরেই গ্রোথ দেওয়ার সম্ভাবনা থাকবে। ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম যত ডিপেন্ড হয় এমআরের মতো ডাইভার্সিফাইড প্লেয়ার তত বেশি বেনিফিট করে। মার্কেট লজিকে যদি যায় তাহলে ট্রানজিশন ফেজ এটা কোম্পানি, পসিবল রিরেটিং ক্যান্ডিডেট আছে এবং এক্সিকিউশন ঠিক থাকলে ভ্যালুয়েশন চেঞ্জ হতে পারে। রিরেটিং হলে তাহলে ভ্যালুয়েশন কিন্তু চেঞ্জ হতে পারে, এটা মনে রাখতে হবে, ভ্যালুয়েশন চেঞ্জ হতে পারে। তো অনেকগুলো পসিবিলিটি আছে এখানে, অ্যাম্বারে খুব নজর রাখবে। তো এই চারটে স্টককে একসাথে দেখলে আমার পরিষ্কার কাঠামো বোঝা যায় যে ডিকসন, আর কি বললাম, টাটা এলএক্সআই অ্যান্ড সিরমা এসজিএস, এগুলো সব পোর্টফোলিওতে রাখবে, অ্যাম্বার ওয়াচলিটে রাখবে এবং এগুলো সম্পর্কে আপডেশন রাখতে শুরু করবে। হ্যাঁ, এখানে ডিকসন যদি বলি আমরা, কোর ভলিউম ড্রাইভেন ইএমএস বেনিফিশিয়ারি হচ্ছে এটা, টাটা এলএক্সআই হচ্ছে হাই মার্জিন ডিজাইন সফটওয়্যার ইকোসিস্টেম প্লে হচ্ছে, সিরমা এসজি হচ্ছে ইমার্জিং এক্সপোর্ট ওরিয়েন্টেড কম্পোনেন্ট ম্যানুফ্যাকচার, আর অ্যাম্বার হচ্ছে অ্যাপ্লায়েন্স ইলেকট্রনিক্স কনভার্জেন্স প্লে। এই চারটে কোম্পানি আমরা আজকে সিলেকশন করলাম। এখানে কমন ফ্যাক্টর কী আর্নিং ভিজিবিলিটি থাকবে, দেখতেই পাবে এর যখনই কোয়ার্টারলি রেজাল্ট বেরোবে তখন আর্নিং দেখতে পাবে, আর্নিং পার শেয়ার। দেন গ্লোবাল সাপ্লাই চেইন লিঙ্কেজ, এগুলো তোমার নিউজ দেখতে থাকতে হবে, সাপ্লাই চেইন লিঙ্কেজ আর তোমার গ্লোবাল স্ট্রাকচারাল ডিমান্ড, নট ওয়ান অফ নিউজ, এটা কোনো একটা স্ট্রাকচারাল যদি ডিমান্ড শুরু হয় কন্টিনিউ অর্ডার ইনফ্লো করতে থাকবে। সুইং বা পজিশনাল ভিউয়ে মার্কেট সাধারণত এমন কোম্পানিকে রিওয়ার্ড করে যাদের আর্নিং স্টোরি নিউজে নিজের পরেও বেঁচে থাকে, আর্নিং স্টোরি সেগুলোতেই কিন্তু সুইংয়ের তোমার সম্ভাবনা বেশি হয়। তো যেগুলো সিলেকশন করলাম সেগুলো অবশ্যই ওয়াচ লিস্টে রাখবে এবং যেভাবে আমি প্রত্যেকটা জিনিস খুলে বোঝালাম, প্রত্যেকটা জিনিস তোমরা বুঝবে এবং নিউজগুলোকে ফলো করবে, এর উপরে কোনো নিউজ আসছে কি না আসছে। আজকে মার্কেট কিন্তু অনেক ডাউন হয়েছে, তা সত্ত্বেও কিন্তু ডিকসন টেকনোলজি প্রায় 1.5% প্রফিট দিয়েছে, গ্রো করেছে, গেইন করেছে। বুঝতেই পারছো এটি অনেকটাই কারেকশান হয়ে এখন 11,000 সামথিংয়ে চলছে ডিকসন টেকনোলজি। তো এখানে সুইংয়ের প্রবাবিলিটি আছে, যারা ফিউচারে করো তারা ফিউচারে করতে পারো, অপশনে করতে পারো, ফর ভেরি শর্ট ডিউরেশন তোমরা এখানে ইনভেস্টমেন্ট করতে পারো। তবে নিজের রিস্ক এবং নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারকে অবশ্যই একবার পরামর্শ নিয়ে নেবেন, অ্যাডভাইস নিয়ে তবেই তোমরা এখানে ইনভেস্টমেন্ট করতে পারো। তো এটা কিন্তু কোনো বাই সেল টিপস নয়, এগুলো শিক্ষামূলক। আমরা একদম নিউজকে অ্যানালিসিস করি, তার ভিতর থেকে কীভাবে আমাদের আর্নিং প্রবাবিলিটি তৈরি হয় সেগুলোই কিন্তু আমরা এই ক্লাসগুলোতে বোঝাচ্ছি এবং এটা কন্টিনিউ চলতে থাকবে। আজকে এই পর্যন্ত। এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রিপশন করে দেবেন। যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।